ওকে শুনছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো গো, আমাদের ঘরে চোর ঢুকেছে। ওগো, এই কি হলো? ওঠো, এবার যে সব চুরি করে নিয়ে পালাবে, সব চুরি করে নিয়ে পালাবে, শুনছো? গিন্নি, বিরক্ত করছো কেন? একটু শান্তিতে ঘুমোতে দাও। বলি ঘটি বাটি ভেঙে যাওয়ার আওয়াজ কি তোমার কান পর্যন্ত পৌঁছচ্ছে না? তুমি কি কানে কালা হয়ে গেলে? সব শুনতে পাচ্ছি গিন্নি। সব শুনেও মরার মতো পড়ে রইলে কেন? চুরি করে নিয়ে যাওয়ার মতন কোনো জিনিস আমাদের ঘরে নেই গিন্নি। আমাদের বাড়িতে চোর চুরি করার জন্য আসেনি, হয়তো এসেছে চুরি করা অনুশীলন করার জন্য। আমার খুব ভয় করছে গো, তুমি একটু উঠে দেখে এসো না। ওহ, তোমার যখন এতই সন্দেহ তখন উঠে গিয়ে নিজের চোখে দেখে আসলেই তো সমস্যা মিটে যায়। খামোখা মাঝরাতে আমাকে ঘুম থেকে ডেকে তোলার কোনো মানে হয়? আমার তো সাহস নেই বাপু, চোর টাকা দেখলেই আমার ভয় 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 করে গো। হ্যাঁ গো, রাম 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 রাম, কি গো, রাম 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 রাম, সাড়া নেই কেন? রাম 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 বলি তো তোমাকে, কি রাম 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 রাম? রাম নামে ভূত যায় শুনেছি, চোর ডাকাত যায় সেটা তো জানতাম না। বলি দেখলে বলবে তো? নিজের চোখে দেখে এলাম, দুটো ধেড়ে ধেড়ে চোর একটা সামান্য রুটির টুকরো নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছে। ওই দেখো। যাই বলুন মহারাজ, গোপালের ভুঁড়ি কিন্তু গোপালের থেকে সব সময় এক পা এগিয়ে থাকে। আগে গোপালের ভুঁড়ি যায়, পিছন পিছন যায় গোপাল। তুমি একদম ঠিক বলেছ মন্ত্রী। গোপাল এত মোটা, এত মোটা, আরে এতটাই মোটা যে গোপালকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসলে হাতির ছানাগুলো গোপালকে দেখে বাবা বাবা বলে ডেকে উঠতে পারে। কি ব্যাপার, আজ যে দেখছি মহারাজও মন্ত্রী মশাইয়ের সুরে সুর মিলিয়ে গেয়ে উঠছেন। মন্ডা মিঠাই ভাত ছেড়ে এবার খাও শুধু মুড়ি, না হলে গোপাল কোন দিন ফেটে যাবে তোমার ওই ভুঁড়ি। এই, একদম আমার ভুঁড়ির দিকে নজর দেবেন না সভাকবি, এই বলে রাখলাম। গোপাল, তোমার জামার পিছন প্রান্ত এমন ছিঁড়ে গেল কি করে? ছিঁড়ে যাওয়াটাই তো স্বাভাবিক। ওই রকম একটা নাদুস নুদুস ভুঁড়ি নিয়ে হাঁটা চলা করলে এই নরম কাপড়ের জামাটা কি আর আস্ত থাকে? উফ, এসে থেকে অনেক অপমান সহ্য করেছি, আর নয়, এটা শুধু আমার নয়, এটা আমার ভুঁড়িরও অপমান। শোনো আমার রাজসভার সদস্যরা, মন দিয়ে শোনো। আমি ঠিক করেছি আমার রাজসভার সব থেকে কর্মক্ষম সদস্যকে আমি পুরস্কৃত করব। সবার জন্য থাকবে কঠিন শারীরিক পরীক্ষা, আর এই পরীক্ষায় যে প্রথম স্থান অধিকার করবে আমি তাকে 100 মোহর উপহার দেব। 100 মোহর? তাহলে ওই 100 মোহর এবার আমার পকেটেই ঢুকবে, কারণ আমি এই রাজসভার সব থেকে কর্মক্ষম সদস্য। এত লাফানোর কিছু হয়নি সেনাপতি মশাই, আমিও কিছু কম যাই না। আগে খেলাটা হতে দিন, শেষ পর্যন্ত ওই 100 মোহর আমার হাতেই উঠবে। দেখা যাবে পণ্ডিত মশাই, প্রত্যেকটা মোহরের ওপর আমার নাম লেখা আছে। গোপাল, তুমি চুপ কেন? মানে এই পরীক্ষার জন্য তুমি প্রস্তুত তো? মহারাজ নিশ্চয়ই মনে মনে আবার নতুন কোনো ফন্দি আঁটছেন। আর যিনি উত্তীর্ণ হতে পারবেন না তার জন্য কোনো পুরস্কার নেই মহারাজ? অবশ্যই আছে রাজ জ্যোতিষী। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না আমি তাকে রাজসভা থেকে 1 মাসের জন্য বহিষ্কার করব। না, এই ভুঁড়ি নিয়ে 100 মোহরের আশা করা অনেকটা দিনের বেলা চাঁদ দেখার মতো অসম্ভব ব্যাপার। প্রথম প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা। যিনি সবার প্রথমে দৌড়ে গিয়ে ওই পতাকাটি ছুঁয়ে আবার ফিরে আসতে পারবেন তিনি হবেন এই প্রতিযোগিতার বিজেতা। দেখো দেখো রানী, গোপালের অবস্থাটা দেখো একবার। এত বড় ভুঁড়ি নিয়ে গোপাল যে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠবে এই বিষয়ে কোনো সন্দেহই নেই।
এই তো গোপাল, আরো জোরে, আরো জোরে। তোমাকে জিততেই হবে গোপাল, তোমায় জিততেই হবে। যা, বিজ্ঞানীটা দেখছি সব হিসেব গোলমাল করে দিল। গোপাল দেখছি একেবারে হাল ছেড়ে দিয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে, অন্নপ্রাশনের ভাত একেবারে হজম হয়ে গেল। ওরে বাবারে, ও বাবা, ও বাবা। দেখলেন তো, আগেই বলেছিলাম প্রত্যেকটা মোহরের ওপর আমার নাম লেখা আছে। আহা, দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান, এখনো যে খেলা শেষ হয়নি। এই দাঁড়া, দাঁড়া বলছি। তবে তবে দাঁড়া, 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 দাঁড়া। উহু। ওই দেখ, দিদা ঝাঁটা নিয়ে কাকে একটা তাড়া করেছে। ধর, দিদা মনে হয় দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। তবে রে, আজ তোর একদিন কে আমার একদিন। ও দিদা, তুমি ইঁদুরের পিছনে এইভাবে ছুটছো কেন? আর বলিস না, ইঁদুরের জ্বালায় ঘরের কোনো জিনিসের আস্ত নেই। সব কিছু কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। তবে রে, দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। আমি দেখছি দুর্গাপূজার সময় গণেশ ঠাকুর সঙ্গে করে ইঁদুর নিয়ে আসে। এইবার মনে হয় গণেশ ঠাকুর তার ইঁদুরটা সঙ্গে করে নিয়ে যেতে ভুলে গেছে। ওটা তো মাটির ইঁদুর, নড়াচড়া করে না, শুধু চুপটি করে বসে থাকে। গোপাল, পরবর্তী প্রতিযোগিতার জন্য তোমার ভুঁড়ি তুমি তৈরি তো? আমি বা আমার ভুঁড়ি সব সময় তৈরি মহারাজ। গোপাল, এবার থেকে তুমি তোমার ভুঁড়িতে কাজলের টিকা লাগিয়ে এসো। যা বড় ভুঁড়ি তোমার, যে কারোর নজর লেগে যেতে পারে। নাও নাও, আর দেরি করা ঠিক নয়, পরবর্তী প্রতিযোগিতা শুরু করা যাক। গোপাল, তুমি ঠিক আছো তো? না না, একদম ঠিক আছি রানীমা। আসলে আসলে অনেকদিন অভ্যেস নেই তো, তাই। তাই নাকি গোপাল? আগে মহারাজ, ছোটবেলায় আমি লাফানদড়ি খেলার ওস্তাদ ছিলাম। একবার আমি লাফানদড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলাম। তারপর আর কি রানীমা, হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপর বুঝতে পারলাম লাফানদড়ি খেলা প্রথম স্থান অর্জন করা সবটাই স্বপ্ন ছিল। গোপাল, তুমি আমার রাজসভার সব থেকে অলস সদস্য। ঠিক বলেছেন মহারাজ, গোপাল প্রত্যেক দিন রাজসভায় দেরি করে আসে। তুমি পেটু। খাবার পেলে গোপাল আর কিচ্ছু চায় না মহারাজ। এদিকে তোমার ভুঁড়ি দিন দিন বেড়েই চলেছে। এটা অসুস্থতার লক্ষণ। তাই আমি তোমাকে 1 মাসের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম। একদম সঠিক সিদ্ধান্ত মহারাজ। আগামী 1 মাস তোমার আর রাজসভায় আসার দরকার নেই গোপাল। ঠিক আছে মহারাজ, কিন্তু আমিও একটা কথা বলে রাখি, বিপদে পড়লে কিন্তু আপনাকে সেই অলস, পেটুক, অসুস্থ ভুঁড়িওয়ালা সদস্যটার কাছেই ছুটে আসতে হবে। তুমি আর বেশি কথা বলো না গোপাল, এখন প্রমাণ হয়ে গেছে আমরাই এই রাজসভার সব থেকে কর্মক্ষম সদস্য। আচ্ছা বেশ, তবে আমিও বলে রাখলাম, বিপদে পড়লে শেষ ঠিকানা গোপাল ভাঁড় ছিল, আছে, থাকবে। বেশ বেশ, এবার কেটে পড়ো তো দেখি বাপু। আমি চললাম মহারাজ। যাওয়ার আগে বলে রাখি, কোনো বিপদে পড়লে সাহায্যের জন্যে আমার কাছে আপনি যে কোনো সময় আসতে পারেন। গোপালের কাছে রাজামশাইয়ের দরজা সব সময়ের জন্য খোলা। না না না, এ তুমি ঠিক করলে না। গোপালকে কিনা শেষ পর্যন্ত রাজসভা থেকে বার করে দিলে। উফ, রানী, আমি তো মাত্র 1 মাসের জন্য গোপালকে বহিষ্কার করেছি। কে বলতে পারে
এই 1 মাসে হয়তো এমন কিছু ঘটে যেতে পারে যেটার জন্য শেষ পর্যন্ত তোমায় গোপালের সাহায্যের জন্য ছুটে যেতে হয়। শুনলে না, যাওয়ার আগে কেমন খোঁটা দিয়ে গেল। গোপালের কোনো সাহায্যের আমার আর প্রয়োজন নেই। তবে ওই মোহর নয়, হ্যাঁ, মোহরের বদলে মহারাজ আমাকে ওই 1 মাসের জন্য রাজসভা থেকে ছুটি দিয়েছেন। এটাই বুঝি তোমার পুরস্কার? এই যে বলি, এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, আর বলো না গিন্নি, মহারাজের কাছে পরীক্ষা দিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল। পরীক্ষা? তোমার কি এই বসে আবার পড়াশোনা করার শখ হলো? হ্যাঁ, এই পরীক্ষা যে সে পরীক্ষা নয় গো গিন্নি, শারীরিক সক্ষমতার পরীক্ষা। তা হ্যাঁ গো, মহারাজ নিশ্চয় খুশি হয়ে তোমাকে অনেক পুরস্কার দিয়েছেন। তা দিয়েছেন, তবে ওই মোহর নয়, হ্যাঁ, মোহরের বদলে মহারাজ আমাকে ওই 1 মাসের জন্য রাজসভা থেকে ছুটি দিয়েছেন। এটাই বুঝি তোমার পুরস্কার? আমার কাছে পুরস্কার, কিন্তু মহারাজের কাছে বহিষ্কার। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার জন্য মহারাজ আমাকে রাজসভা থেকে বহিষ্কার করেছেন। তবে আমার নামও গোপাল ভাঁড়। দেখবো মহারাজ কতদিন এই গোপালকে ছাড়া চলতে পারেন। সে কি, এই 1 মাস তুমি ঘরে বসে বসে যে আরো মোটা হয়ে যাবে গো? ও এই শোনো, আজ আমি বড্ড ক্লান্ত। দাও দেখি, এবার খেতে দাও। ঘরে যে 1 দানাও চাল নেই, সেই খবর কি রাখো? সে কি, কালই তো বাজার থেকে 1 সের চাল নিয়ে এলাম, সেগুলো গেল কোথায়? সব যে ইঁদুর নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাকে গামছাটা দাও গিন্নি, গায়ে জল ঢেলে আসি। গামছা কেন? ঘরের কোনো জিনিসই আর আস্ত নেই। ওই দেখো, ওই যে ওই যে ওই যে। না না, বুঝতে পারছি না গিন্নি, ইঁদুর আমাদের বাড়িতে এসেছে নাকি আমরা ইঁদুরের বাড়িতে এসেছি? যেদিকে তাকাচ্ছি সেদিকেই ইঁদুর আর ইঁদুর। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গিন্নি। সমস্যা থাকলে তার সমাধানও থাকে, কিন্তু সমস্যাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে কজন পারে বলো গিন্নি? এই যে ছাই বলো, বুঝি না বাবু। হ্যাঁ, কে আমার নাকে সুরসুরি দিয়ে পালিয়ে গেল? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পছন্দের শাড়িটার এই অবস্থা। এই দেখো। সে কি, কি করে হলো এমন অবস্থা? রাজকর্মচারী থেকে শুরু করে প্রহরী, গতকাল রাতে ইঁদুরের উৎপাতে কেউ 2 চোখের পাতা এক করতে পারেনি। ইঁদুর? রাজপ্রাসাদে ইঁদুর এলো কোথা থেকে? আরে ইঁদুরের তো আর ডানা নেই যে উড়ে উড়ে আসবে। সেটাই তো চিন্তার বিষয়। এইভাবে পা তুলে আর কতদিন বসে থাকা যায় বলো তো মন্ত্রী? দিনের পর দিন রাজপ্রাসাদে যে ইঁদুরের উৎপাত বেড়েই চলেছে। সবকটা ধীরে ধীরে ইঁদুর মহারাজ, পা নামালেই কামড়ে দেবে। আর কিছু একটা করো মন্ত্রী, তোমরা আমার রাজসভার সব থেকে কর্মক্ষম সদস্য। ঠিক আছে, এবার আমি কিছু একটা করছি মহারাজ। হাজার হোক, আপনার পরীক্ষায় আমি প্রথম স্থান অর্জন করে সম্মানের সাথে উত্তীর্ণ হয়েছি। মহারাজ, আমি কাজ শুরু করে দিয়েছি। সে কি মন্ত্রী, তুমি আবার নতুন কি উপায় বার করলে শুনি? শোনাবো না মহারাজ, দেখাবো। দেখুন মহারাজ, দেখুন, রাজপ্রাসাদের সব ইঁদুর এখন এই খাঁচার মধ্যে। বাহ বাহ মন্ত্রী বাহ,
তুমি প্রমাণ করে দিলে তুমি সত্যি এই রাজসভার সব থেকে কর্মক্ষম সদস্য। কি যে বলেন মহারাজ! কিন্তু মন্ত্রী, খাঁচার দরজা এমন হাঁ করে খোলা কেন? বাঁচাও! এই বজ্জাত মন্ত্রী, এই ছিল তোর মাথায়? সব ইঁদুর যে খাঁচার ফাঁক দিয়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার তো কথা নয়। ইঁদুরগুলো মনে হয় অনেক দিন কিছু না খেয়েছিল, তাই হয়তো রোগা হয়ে গেছে। মহারাজ যে খাঁচার মধ্যে আটকে পড়লেন, এবার কি হবে? আরে ও মন্ত্রী, আমাকে তাড়াতাড়ি এই খাঁচা থেকে বার করো, না হলে মারলেন কেন মহারাজ? পরীক্ষা করছিলাম তোমার মাথাটা ফাঁপা কিনা। যত সব অপদার্থের দল, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এবারও তাহলে শেষ পর্যন্ত আমাদের গোপালের কাছে ফিরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ রানী, হ্যাঁ, আর যে কোনো উপায় দেখছি না। গোপাল, গোপাল, মানে এবার তোমার মাথায় কোনো নতুন বুদ্ধি এলো? বুদ্ধি তো অনেকদিন আগেই এসেছে মহারাজ। বুদ্ধি না আসলে আমি কি আর এখানে বসে ভালো মন্দ খ্যাটন দিতে পারতাম? আর তো মাত্র 15 দিন। হ্যাঁ গো গিন্নি, আমার ছুটি দিন দিন শেষ হয়ে আসছে গো। তোমার কিসের ছুটি গোপাল দাদু? তুই না একটা বোকা। আরে পরীক্ষার পর সবারই তো ছুটি থাকে, আমাদেরও থাকে, ভুলে গেলি? তোমার আবার কিসের পরীক্ষা দাদু? আছে আছে, পরীক্ষা আছে। বলি সকাল সকাল বসে বসে গুলতানি না মেরে একটু এই দিকে এসে আমাকে সাহায্য করো না। বসে বসে গুলতানি মারি বলেই মাস গেলে মহারাজের কাছ থেকে মাইনে পাই, বুঝলে গিন্নি? গুলতানি মারাটা আমার নেশা নয়, ওটা পেশা। ওই তোমার রাজসভা থেকে বহিষ্কার করার পর মহারাজ তো একবারও এলেন না তার সাধের গোপালের মুখ দেখতে। গোপাল, ও গোপাল! এই দেখুন, বলতে না বলতেই মহারাজ এসে হাজির। আপনি অনেক দিন বাঁচবেন মহারাজ। আমার গিন্নি এইমাত্র আপনার নামই করছিল। না গোপাল, মানে এইভাবেই চলতে থাকলে আর বেশি দিন বাঁচতে পারবো বলে মনেই হয় না। কি হয়েছে মহারাজ? আমাকে বলুন। কে বলেছিলাম এই গোপালের কাছে মহারাজের দরজা সব সময় খোলা। আর বলো না, গত কয়েকদিন ধরে রাজপ্রাসাদে তাই আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি গোপাল। এইবার তুমি কিছু একটা করো গোপাল, মানে আমরা যে তোমার মুখের দিকেই তাকিয়ে আছি। হ্যাঁ গোপাল, মহারাজ একদম ঠিক বলেছেন। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আমি আর আমার এই ভুঁড়ি সব সময় আপনার বিপদের দিনের জন্য প্রস্তুত। শেষ পর্যন্ত তোমাকে সেই ভুঁড়িওয়ালা মোটা গোপালের কাছেই ফিরে আসতে হলো। ইঁদুরগুলো তার মানে নিজেদের রূপ ঠিক মতনই দেখিয়েছে। আমার কাছে তো আপনাকে আসতেই হতো মহারাজ। মহারাজ, গোপাল গত 15 দিন রাজসভায় না আসার বদলা নিচ্ছে। আই, তুমি একদম চুপ করে থাকো, একটা কথাও বলবে না। গোপাল, গোপাল, মানে এবার তোমার মাথায় কোনো নতুন বুদ্ধি এলো? বুদ্ধি তো অনেকদিন আগেই এসেছে মহারাজ। বুদ্ধি না আসলে আমি কি আর এখানে বসে ভালো মন্দ খ্যাটন দিতে পারতাম? কি হলো গোপাল? আগে আসছে আসছে, সবে সবে ওই পেট পর্যন্ত এসেছে। মাথায় উঠতে একটু দেরি আছে মহারাজ। ওই দেখুন, একটা ইঁদুর ছুটলো। গোপাল, বলি তোমার বুদ্ধি কি মাথায় উঠলো? উঠেছে, এতক্ষণে উঠেছে। তাই নাকি গোপাল? বলো বলো বলো, কি সেই বুদ্ধি? বলো বলো বলো। রাজপ্রাসাদকে ইঁদুর মুক্ত করার জন্য সবার প্রথমে দরকার। কি দরকার? অপেক্ষা, রাত হওয়ার। নয় হ্যাঁ,
আর তারপর যেটা দরকার সেটা হলো রুটির টুকরো। একটা কথা মাথায় রাখবেন, খ্যাটন বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ওটা তো চুরি বিদ্যা ছিল। কিন্তু এখন আর নেই। তুমি কি করছো গোপাল? কিছুই তো বুঝতে পারছি না। আমার কাজ শেষ, এবার রাজপ্রাসাদে ফিরে যাওয়া যাক। খেলা যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কাজ শেষ মহারাজ। ইঁদুরগুলো আর কোনোদিন এই রাজ্যে ফিরে আসতে পারবে না। ওদের ফিরে আসার পথ আমি বন্ধ করে দিয়েছি। এবার আপনি নিশ্চিন্তে রাজপ্রাসাদে ফিরে যেতে পারেন। বাহ গোপাল বাহ, তোমার কি বুদ্ধি! সত্যি জবাব নেই তোমার বুদ্ধির। সবই এই ভুঁড়ির জন্য মহারাজ। মেদ নয় গোপাল, তোমার ভুঁড়িতে তো দেখছি ভুরি ভুরি বুদ্ধি। আমায় ক্ষমা করো গোপাল, আমি কিনা তোমার শারীরিক পরীক্ষা নিয়ে তোমাকেই রাজসভা থেকে বহিষ্কার করেছিলাম। ছি ছি ছি। ইঁদুর দৌড়ে দৌড়ে প্রথম স্থান অধিকার করার লোভ যে আমার কোনো দিনই ছিল না মহারাজ। এই নাও গোপাল, ধরো ধরো ধরো। এটা কি মহারাজ? 200 মোহর তোমার প্রাপ্য পুরস্কার। প্রথম স্থান অধিকার করে আমি 100 মোহর পেলাম, আর এদিকে ভুঁড়িওয়ালা গোপাল বুদ্ধি খাটিয়ে 200 মোহর নিয়ে চলে গেল। মাঝে মাঝে হেরে গিয়েও জিতে যাওয়া যায় মন্ত্রী মশাই। এসব আপনার মাথায় ঢুকবে না। আপনার মাথাটাও যে আমার পেটের মতনই মোটা।